আসসালামু আলাইকুম। সবাইকে বিসিএস ফ্রন্টার্সের পক্ষ থেকে বুধবারের প্রথম আলোতে স্বাগতম। আজকে ৩ ডিসেম্বর ২০২৫ আমরা পড়ব প্রথম আলো। তো আমরা আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করতে চাই। এটা আজকের বাংলাদেশ বিষয়বলির প্রশ্ন। তো এখানে একটা প্রশ্ন এসেছে, দেখেন যে আধুনিক বস্ত্র খাতে বর্তমানে বাংলাদেশ কী চ্যালেঞ্জের সম্মুখীন? তো আমরা কিন্তু পোশাক শিল্পের সমস্যা নিয়ে বিভিন্ন সময় পত্রিকায় পড়েছি এবং এই বিষয়গুলো কিন্তু আলোচনায় ছিল। এরপর আপনারা দেখতে পাবেন যে আপনার রাজনৈতিক সংস্কৃতি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু পত্রিকায় প্রতিদিন কলাম এসে থাকে। এবং আজকের পত্রিকায় একটি বিষয় এসেছে, সেটা এপ্রিল মাসের একটা ঘটনার বিবরণ এসেছে। তো আমি একটু পর বলছি যে এই প্রশ্নটা ছিল এরকম যে দখলদার বাহিনীর বিরুদ্ধে গড়ে ওঠা প্রতিরোধ যুদ্ধের বিবরণ চাওয়া হয়েছে। তো কেউ যদি নিয়মিত পত্রিকা পড়ে থাকে তাহলে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই দিতে পারবে। ইভেন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু টাচ করার মতো ছিল, যারা নিয়মিত আপ টু ডেট পড়াশোনা করে। তো আমরা আমাদের আলোচনায় চলে যাচ্ছি। তো আপনাদের সাথে আমি যে বিষয়টি শেয়ার করতে চাচ্ছিলাম, এখানে ১৯৭১ সালের এপ্রিল মাসের একটি ঘটনার বিবরণ এসেছে যে হবিগঞ্জ জেলা থেকে ৩৫ কিলোমিটার দূরে চা বাগানে আপনার ২৭ জন সেনা কর্মকর্তা মিলে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে তারা পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে কিছু পরিকল্পনা নেন এবং মুক্তিযুদ্ধের ৩ নং সেক্টরে প্রথম সেনা সদর দপ্তর গড়ে ওঠে। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধের অংশ এবং এই বিষয়টা নিয়ে কিন্তু আপনারা ওই প্রশ্নে লিখতে পারতেন। তো সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচন কমিশন ভোট গ্রহণের যে সময় তা ১ ঘন্টা বৃদ্ধির পরিকল্পনা করছে। আর আপনারা হয়তো জানেন যে ৭ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে আমাদের নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। তো এই ছিল প্রথম পাতার খবর। আপনাদের সাথে একটি বিষয় একটু শেয়ার করতে চাই। শেষের কবিতা উপন্যাসটি একটি গীতিধর্মী রোমান্টিক উপন্যাস, যেটি লিখেছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এবং এর কিছু গুরুত্বপূর্ণ চরিত্র অমিত, লাবণ্য, কেতুকী এবং শোভনলাল। তো এই উপন্যাসটি ১৯৪৬ সালে ফেয়ারওয়েল মাই ফ্রেন্ড শিরোনামে একটি ইংরেজি অনুবাদে বের হয়। আর আপনারা জানেন যে উপমহাদেশ থেকে সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল পুরস্কার পান। তিনি তার গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পান, যেটি তিনি নিজেই ইংরেজিতে লিখে প্রকাশ করেন এবং তার শিরোনাম লিখে দিয়েছিলেন WV ইটস। ঠিক আছে, এই তথ্যটি গুরুত্বপূর্ণ। তো এখানে একটা বিষয় এসেছে যে সুষ্ঠু নির্বাচনের পথে কিছু প্রতিবন্ধকতা রয়েছে। 7টি প্রতিবন্ধকতাকে গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে। দেশের সব বড় দুর্নীতি এক ধরনের রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ীর আদতের ফসল। আপনারা জানেন যে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা আমাদের প্রশাসন নিরপেক্ষ ভূমিকায় থাকে না। যখনই কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যায় তখন তারা কিন্তু এই প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা করে। তো গণতন্ত্র উত্তরণের জন্য আসিফ মোহাম্মদ শাহান বলেন যে দুটো জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমটি গণভোট এবং এটি যেন গ্রহণযোগ্য হয়। তারপর দ্বিতীয়টি যখন নির্বাচিত সরকার ক্ষমতায় যাবেন তাদেরকে যেন গণভোটের যে বিষয়গুলো এসেছে এগুলো বাস্তবায়নের জন্য আমরা ক্রমাগত চাপ প্রয়োগ করতে থাকি। এই জায়গায় আমাদের নাগরিক সমাজকে খুব ভালোভাবে কাজ করতে হবে, কেননা আমাদের দেশকে সংকটমুক্ত করার চেয়ে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য বেশ আগ্রহী। এরপর আপনাদের জন্য কিছু প্রিপোজিশন রাখার চেষ্টা করেছি, যে অ্যাফোর্ড টু মানে সামর্থ্য, আর বেরেফট অফ মানে বঞ্চিত। বেরেফটের সাথে সবসময় অফ ব্যবহৃত হবে। এক্সকিউজের সাথে অজুহাত হিসেবে ফর ব্যবহৃত হয়। আর ইনোসেন্টের সাথে অফ, কনসার্নের সাথে ইন। তো এই তথ্যগুলো আপনারা মনে রাখবেন। আর কিছু নির্দিষ্টবাচক শব্দ আছে যেগুলো কোনো পুরুষবাচক শব্দ গ্রহণ করে না, যেমন অরক্ষণীয়া, সপত্নী, কুলতা, অর্ধাঙ্গিনী ও সতীন। আমরা আমাদের আজকের গুরুত্বপূর্ণ কলাম অভিমত বিশ্লেষণ কলামে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বিষয় গুরুত্ব পাবে, সেটা হাইডিং হ্যান্ড প্রিন্সিপাল মানে কি। তো এটি একজন অর্থনীতিবিদ আলবার্ট হিশম্যানের একটি নীতি, যেখানে তিনি বলেছেন যে কীভাবে সৃজনশীলতা ব্যবহার করে আমরা কঠিন এবং অনেক বড় সমস্যার সমাধান করতে পারি। তো আমরা সচেতনভাবে এমন কাজগুলোতে যুক্ত হতে চাই না যেখানে সাফল্য অর্জন করতে সৃজনশীলতার প্রয়োজন হয়। তাই আমাদের সৃজনশীলতাকে সম্পূর্ণরূপে ব্যবহার করার একটিমাত্র উপায় হলো কাজটা যত কঠিন তার চেয়ে কম কঠিন হিসেবে মূল্যায়ন করা। এই নীতিটাই হাইডিং হ্যান্ড প্রিন্সিপাল এবং এটির মাধ্যমে আমরা বিভিন্ন প্রকল্প কিন্তু বাস্তবায়ন করতে পারি। তো প্রকল্পের কঠিন দিকগুলোকে একটি অদৃশ্য হাত দিয়ে পরিকল্পনাকারীর কাছ থেকে প্রাথমিকভাবে লুকানো হয়, যেন পরে সৃজনশীলতা ব্যবহার করে কাজটি সম্পূর্ণ করা যায়। তো এর মাধ্যমে কিন্তু আমাদের যদি এই প্রিন্সিপাল যদি আমরা ফলো করতে পারি, যদি ভালো মানুষ দায়িত্বে থাকে, তারা কিন্তু অনেক কঠিন সমস্যার কিন্তু সমাধান কিন্তু দিন শেষে বের করে আনতে পারবেন। তো আপনারা দেখেন যে জাতীয়
অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্বে এসেছে, তাদের কাজ ছিল যে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সবগুলোর স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করবে এবং হচ্ছে আপনার দুর্নীতি রোধে একটি রূপরেখা হচ্ছে দিবে। কিন্তু যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে দুর্নীতি রোধে খুব কার্যকর কোনো ভূমিকা আমরা দেখতে পাইনি এবং আপনার চট্টগ্রাম বন্দর হচ্ছে সাইফ পাওয়ার টেকের কাছে হচ্ছে ইজারা দেওয়া হয়েছে এবং সেখানেও কিন্তু দুর্নীতি কমেনি। তো এখন বলছে যে এটা বিদেশি একটি প্রতিষ্ঠানকে হচ্ছে ইজারা দেওয়া হবে। তো মুশাহিদা সুলতানা বলছেন যে কেন হচ্ছে দেশীয় সক্ষমতা তৈরি না বিদেশ নির্ভরতা আমরা অর্জন করার চেষ্টা করছি এবং এটা আমাদের রাষ্ট্রের জন্য হচ্ছে একটা অবকাঠামোর একটা দুর্বলতা হিসেবে দাঁড়িয়ে যেতে পারে। এটা ঠিক যে সক্ষমতা অর্জনের পথ কঠিন, তবে আমরা দেখলাম সরকার উদ্যোগ নিয়ে নিউমেরিং টার্মিনাল জাহাজের অপেক্ষার সময় শুনে নামিয়ে এসেছে। তো আপনারা দেখেন যে সরকার চাইলে অনেক সমস্যা কিন্তু সমাধান করতে পারে। তো রাষ্ট্রীয় উদ্যোগে এই বহুদিনের সমস্যাগুলো কিন্তু সমাধান করা সম্ভব। যারা এখন দায়িত্ব নিয়ে যারা দিচ্ছেন তারা হয়তো কিছুদিন পর বিদেশ ফিরে যাবেন। এভাবে দেশের সক্ষমতা অর্জনের দায় তারা কেন এড়িয়ে যাচ্ছেন? তো এই ছিল আমাদের আজকের কলাম। তারপর আপনারা দেখছেন যে যক্ষ্মা হতে পারে শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে। তো আমরা জানতাম যে যক্ষ্মা শুধুমাত্র ফুসফুসে হয়ে থাকে। তো এখন বলছে যে এটা যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে হতে পারে। আর যক্ষ্মা যে ইনফেকশন হয় এটা হয় মূলত মাইক্রোব্যাকটেরিয়াম হচ্ছে টিউবারকুলোসিস নামে হচ্ছে একটা ব্যাকটেরিয়ার কারণে। তো এই ব্যাকটেরিয়ার নামটা হচ্ছে মনে রাখবেন। তো আজকের হচ্ছে আন্তর্জাতিক অংশে চলে এসেছি। আপনারা দেখছেন যে ইমরান খান হচ্ছে বেঁচে আছেন এবং তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রেমলিন পরীক্ষার মুখে মার্কিন কূটনীতি। তো যুক্তরাষ্ট্র যে কোনো মূল্যে চাচ্ছে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ হতে হবে এবং এই জায়গায় তারা খুব ভালোভাবে এফোর্ট দিচ্ছেন। তো ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেরেড কুশনার, স্টিভ উইটকফ এবং হচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রাশিয়ার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে 28টি বিষয় হচ্ছে একটা খসড়া তৈরি করেছে এবং ডোনাল্ড ট্রাম্প বলছে যে এটাকে ইউক্রেনকে হচ্ছে যে কোনো মূল্যে হচ্ছে গ্রহণ করতে হবে এবং এই প্রস্তাবে হচ্ছে ইউক্রেনকে পশ্চিমা সামরিক ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা হচ্ছে পরিত্যাগ করার কথা বলা হয়েছে। তারপর যে বিষয়টার উপর জোর দেওয়া হচ্ছে যে কিছু ভূখণ্ড হচ্ছে রাশিয়াকে ছেড়ে দিতে হবে। এই ছিল তথ্য। আপনাদের সাথে আরেকটা বিষয় একটু শেয়ার করতে চাই। আপনারা জানেন যে ট্রপিক অফ ক্যান্সার হচ্ছে আমাদের দেশের উপর দিয়ে গিয়েছে এবং এটি মূলত 11টি জেলার উপর দিয়ে গিয়েছে। এটি একটু মনে রাখবেন, ঠিক আছে? এই তথ্যটি এখন গুরুত্বপূর্ণ। প্রথম আলোতে দেখেছিলাম এটা। তো চট্টগ্রাম বিভাগ বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের হচ্ছে একটা বিভাগ এবং এটি সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ। আর সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি, ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ, সবচেয়ে ছোট উপজেলা বন্দর হচ্ছে নারায়ণগঞ্জে এবং সবচেয়ে বড় উপজেলা হচ্ছে শ্যামনগর। আজকের তো আমরা হচ্ছে আমাদের আজকের গুরুত্বপূর্ণ কলাম মতামত কলামে চলে এসেছি। আপনারা দেখছেন অর্থনীতি নিয়ে লিখেছেন বিরূপক্ষ পাল। তিনি বলছেন নীরব মহামারী মূল্যস্ফীতি যে মহাবলে কমছেই না। তিনি আমাদের অন্তর্বর্তী সরকারের কিছু ব্যর্থতার হিসাব এখানে দিয়েছেন এবং খুব ভালোভাবে সমালোচনা করেছেন। কথা সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী আফগানিস্তানের গল্প বলতে গিয়ে এক জায়গায় লিখেছিলেন, কুইনুন জ্বর সরাবে কিন্তু কুইনুন সরাবে কে? দেশে উচ্চ মূল্যস্ফীতির হার কমাতে গিয়ে উচ্চ সুধারের ওষুধ প্রয়োজন ছিল বটে, কিন্তু এখন উচ্চ সুধারের যন্ত্রণা সরানো যায় কী করে? সেটিই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অ্যান্টিবায়োটিক রোগ কমায় কিন্তু অতিরিক্ত অ্যান্টিবায়োটিক অসুস্থ মানুষের রোগ প্রতিরোধের ক্ষমতা কমিয়ে দেয়। তো আপনারা জানেন যে দেশে এখন মূল্যস্ফীতি সবচেয়ে বেশি, এটি শতকরা 9 থেকে 10 ভাগে গিয়ে দাঁড়িয়েছে এবং সরকার কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক খাতগুলোতে রক্ষা করতে। দেশে কিছু ব্যাংকে একত্রিত করে একটি কেন্দ্রীয় ব্যাংক তৈরি করা হয়েছে এবং আইএমএফের প্রতিবেদন বলছে যে এভাবে আসলে সফলতা পাওয়া যাবে না। তো মানিটারি টাইটেনিং বা মুদ্রা কষাকরণের মাধ্যমে এই যে সরকারের যে পদক্ষেপ, এটি আসলে আমাদের যে উচ্চ মূল্যস্ফীতি সেটিকে ধরে রেখেছে তিনি বলছেন। তো তিনি বলছেন যে এটি সরকারের রাজস্ব অক্ষমতা যা এখন 25 বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন একটা বিষয় এখানে এসেছে যে রাজনৈতিক নেতৃত্বের সংকট এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে লিখেছেন বুলবুল সিদ্দিকী। তিনি বিএনপিকে একটি উপযুক্ত দল মনে করছেন যে তারা যে সামগ্রিক উন্নয়ন এবং হচ্ছে মৌলিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। কারণ বিএনপির কাছে দুইজন হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে, যেমন আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যে রাজনৈতিক এক্সপিরিয়েন্স এবং তারেক রহমানের মতো নতুন প্রজন্মের হচ্ছে একটা অভিজ্ঞতা, দুটি সমন্বয়ে হচ্ছে বাংলাদেশ ভালো কোনো পরিবর্তনের দিকে যেতে পারে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা বিষয় এসেছে যে চীনের ইলেকট্রো রাষ্ট্রের ভবিষ্যৎ কী? চীন একটি ইলেকট্রো রাষ্ট্রে পরিণত হচ্ছে। ইলেকট্রো রাষ্ট্র বলতে চীন কার্বন মুক্ত প্রযুক্তির দিকে ঝুঁকছে, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর কিছু উৎপাদনশীল প্রযুক্তিগুলোর হচ্ছে নির্ভর হয়ে পড়েছে।
তো লুডভিগ সুবরা বলছেন যে চীনের যে ইলেকট্রোরাষ্ট্রের দিকে হচ্ছে রূপান্তর, এই প্রক্রিয়াটিকে টেকসই করতে হলে চীনকে কিছু পদক্ষেপ নিতে হবে। প্রথমত তাদের যে উৎপাদনশীলতা সেটি বাড়াতে হবে, দ্বিতীয়ত তাদের দেশের চাহিদা বাড়াতে হবে, মানুষের আয় বাড়াতে হবে এবং বাইরের নির্ভরতা সামলে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং সেটি সামলাতে হবে বুদ্ধিমত্তার সঙ্গে, কারণ স্থিতিশীল বাণিজ্য সম্পর্ক স্বচ্ছ সহযোগিতার কাঠামোও দরকার। তো আপনারা হয়তো জানেন যে চীন বিরল খনিজ মজুদে শীর্ষে অবস্থান করছে বর্তমানে পৃথিবীতে। তো একটু কমেন্ট সেকশনে জানান যে বিরল খনিজের কী কী ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। এরপর আপনারা দেখছেন যে 22 বছর বয়সে নবাব সিরাজউদ্দৌলা নবাব হয়েছিলেন এবং তিনি 1757 সালের 23শে জুন পলাশীর প্রান্তরে নিহত হন। আর সম্রাট আকবরের সেনাপতি ছিলেন মানসিংহ। আর ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ 1765 সালে বাংলা বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করে দিল্লি সম্রাটের কাছ থেকে। জানি না এটা ইম্পর্টেন্ট না, বাট এমনিতেই বলে রাখলাম। মোদিনী এই শব্দটির সমার্থক শব্দ ভূপৃষ্ঠ এবং পৃথিবী। তো আপনারা দেখছেন যে আমরা আমাদের পত্রিকার সর্বশেষ অংশে চলে এসেছি। তো এখানে একটা বিষয় এসেছে যে আমাদের বর্তমান যে রিজার্ভ সেটা হচ্ছে $32.34 বিলিয়ন এবং আমাদের মূল্যস্ফীতি কমছে ধীরে ধীরে। এর কারণ খাদ্যের দাম স্থিতিশীল হচ্ছে, সরবরাহ পরিস্থিতির উন্নতি হচ্ছে। তো খাদ্যের মূল্যস্ফীতিতে সবচেয়ে বড় ভূমিকা রাখে চাল। আর দেশে মশলার রাজধানীর কথা একটু কমেন্ট সেকশানে জানান। তো এই ছিল আজকের প্রথম আলো। আমরা সম্ভবত সর্বশেষ কলামে চলে আসছি। অক্সফোর্ড এর বর্ষসেরা শব্দ রেজ বেইট এবং রেজ বেইট বলতে এমন এক ধরনের কন্টেন্টকে বোঝানো হয় যেগুলো সচেতনভাবে মানুষকে রাগিয়ে বা উস্কানি দিয়ে তাকে সম্পৃক্ত বা এনগেজ করতে চেষ্টা করে। তো রেজ বেইট আপনার অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ, এটা মনে রাখতে পারেন। আর চট্টগ্রামে কিছু অংশে ভূমিকম্প অনুভূত হয়েছে, যেটার উৎপত্তিস্থল মিয়ানমারের মিনজিন অঞ্চল। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওগুলো দেখেছেন, একটু লাইক করে যাবেন। আসসালামু আলাইকুম।